আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বিশেষ আইন। এই আইনের অপরাধে আপনারা যদি আইনটা কেউ কখনো করে থাকেন বুঝবেন যে এই আইনের মধ্যে যদি কোনো অপরাধ হয়, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়, মূলত এই অপরাধগুলোর মধ্যে আর্মড অ্যান্ড অক্সিলিয়ারি ফোর্সেস এই কথাগুলো বলা হয়েছে। সুতরাং যত বাহিনী আছে তারা তাদের যে কেউ যদি কোনো অপরাধ করে এবং এটার সাথে কোনো রাষ্ট্রীয় যত প্রশাসন যন্ত্র আছে, ক্যাবিনেট আছে, প্রাইম মিনিস্টার আছে, পরবর্তী লেভেলের যত কিছু আছে, রাষ্ট্র কাঠামোর যে কমান্ড স্ট্রাকচার আছে, প্রত্যেককেই এই আইনের অধীনে বিচারে আসতে হবে। সুতরাং এইটা আলাদা কোনো আইনে বাহিনীদের নিজস্ব আইনের বিচারযোগ্য নয়। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হবে। ধরন তো একই রকম, বাকি মামলাগুলো কি এখানেই আসবে? আপনাদের রিকমেন্ডেশন কি এখানেই আসে নাকি এলাকা অনুযায়ী বা কোর্ট অনুযায়ী বিচার করা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ঢাকাই শুধুমাত্র থাকবে। দেশব্যাপী যে সমস্ত অপরাধ রয়েছে, যেগুলো ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ, সেগুলোর বিচার শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হবে। কিন্তু সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের আগে কোনো থানায় বা কোনো ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কোনো মামলা হয়ে থাকে, সেই মামলাগুলো তদন্তকালে এগুলো আমরা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিয়ে আসবো এবং সেই তদন্তটা মূলত করবেন আমাদের তদন্ত সংস্থা। করে সেই মামলাগুলোর সমস্ত তথ্য প্রমাণ বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা সেটাকে যথার্থ মামলা আকারে উপস্থাপন করব। সেই ক্ষেত্রে মামলা কয়টা হবে সেই বিষয়টা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিয়ে আমরা জানাবো। আরেকদিনে একটা প্রশ্ন করেছিলেন যে পুলিশের বিচার আলাদা হবে কিনা, মন্ত্রীদের বিচার আলাদা হবে কিনা। না, আমরা দেখছি অপরাধকে, যে একটা অপরাধ যখন সংগঠিত হলো সেই অপরাধটা প্রথম গ্রাউন্ডে যিনি করলেন, শুরু করে পেছন থেকে কমান্ড করে 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 কোথায় সিদ্ধান্ত হলো, কার হুকুমে হলো, কীভাবে এটা বাস্তবায়িত হলো, এই পুরো জিনিসটা তদন্ত করে সেটাকে বিচারের আওতায় নিয়ে আসবে। সুতরাং এর মধ্যে কারা করছে সেটা আমাদের দেখার বিষয় না, যে একটা অপরাধের সংগঠিত হওয়ার সামনে পেছনে সব কিছু মিলিয়ে যারা আছেন তাদের মিলিয়ে একটা বিচার। এটা হচ্ছে আপাতত দৃষ্টিতে আইনি পুলিশ থেকে সম্প্রতি একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, নিশ্চয়ই আপনি মনে হয় দেখেছেন সেটি, যে পুলিশের কোনো সদস্যের যদি স্পেসিফিক কোনো না থাকে তাহলে পুলিশের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না, এরকম একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এটি কি এই ঘটনার সাথে আপনি কীভাবে দেখছেন এটা? কি পুলিশের ভেতরের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা কি বলছেন এগুলো আমরা বিবেচনা করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন একটা বিশেষায়িত আইন এবং এইখানে অপরাধ সংগঠিত হলে সেই অপরাধের তদন্ত করার একটা নিজস্ব ধরন আছে এবং এই অপরাধে যারাই সম্পৃক্ত থাকবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। সুতরাং পুলিশের সার্কুলার দিয়ে তারা তাদের আভ্যন্তরীণ ডিসিপ্লিনের ব্যাপারে অথবা পুলিশের নিজের মামলা করার ব্যাপারে সেই ব্যাপারে তাদের গাইডলাইন থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সেই ধরনের কোনো সার্কুলারের কারণে প্রভাবিত হবে। আমি ব্যাপী যাদের কাছে যে আলামত রয়েছে, যারা আহত হয়েছেন, যারা গুলি নিয়ে বয়ে বেড়াচ্ছেন, যে সমস্ত শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা স্মৃতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অনেকের কাছে অনেক ধরনের এভিডেন্স রয়েছে। কেউ কেউ মামলা করেছেন, কেউ কেউ এখনও মামলা করেনি। যারা মামলা করেছেন তারা এবং যারা এখনও মামলা করেনি তারাও, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে আমরা যে ডেস্কটা ওপেন করেছি সেখানে এসে আপনাদের এই তথ্যগুলো আমাদের কাছে দিয়ে যাবেন। আমাদের সাথে গত সপ্তাহে আইন উপদেষ্টা মহোদয়ের আলোচনা হয়েছে। আমরা দাবি জানিয়েছি দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা গঠনের ব্যাপারে, কারণ ট্রাইব্যুনাল গঠিত না হলে আদালতের কাছ থেকে অনেকগুলো নেসেসারি আদেশ আমরা নিতে পারছি না। আদালতের আদেশ ছাড়া অনেকগুলো কাজ বন্ধ হয়ে আছে। আদালত খুব দ্রুততম সময়ের মধ্যে উনি আশ্বস্ত করেছেন আগামী এক সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে। আদালত পুনর্গঠিত হলে আমাদের যে বিচারের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটা শুরু হবে। সে কারণে যার কাছে যতটুকু আলামত আছে, আমাদের যে জনবলের এখনও সংকট আছে, আপনারা অনুগ্রহ করে যেভাবে বিপ্লবের সময় ঝাঁপিয়ে পড়েছেন, বিপ্লবটাকে সফল করেছেন, আন্দোলনটাকে সফল করেছেন, এই সমস্ত আলামত তথ্য প্রমাণাদি আমাদের এই সংস্থাকে, তদন্ত সংস্থাকে এবং প্রসিকিউশন টিমকে দিয়ে সাহায্য করবেন, যাতে করে দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়াটা শুরু করা যায়। এটা মনোনীতভাবে আজকে আপনাদের উদ্দেশ্যে আমি একটা ছবি দেখাচ্ছি, যেটা হচ্ছে যে ধারণ থেকে আসতো এই যে বুলেট যেটা তার শরীর থেকে বের করা হয়েছে, অনেকটা একটা বড় খেজুরের বিচির চেয়েও বড় একটা বুলেট, যেটা সেনাবাহিনী ব্যবহার করে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে, সেটা তার শরীর থেকে অপসারণ করা হয়েছে এবং
সেটার একটা ছবি আমি হাতে নিয়ে দেখেছি এবং সেটার ছবি তুলে নিয়েছি। এরকম অসংখ্য জিনিস আছে তাদের কাছে, সেগুলো আপনারা সময় মতো আমরা যখন সেগুলো জব্দ করে নিয়ে আসবো, সেগুলো তখন জানতে পারি। তাজুল ভাই, ওই যে গত শাখাওয়াত বলেছেন যে অনেক ধরনের এভিডেন্স পেয়েছেন তারা, যেগুলোর মধ্যে আপনি যেটা একটু আগে বলেছেন যে সেনাবাহিনী এবং যেগুলো বরণঘাতী অস্ত্র, অনেক ধরনের অস্ত্র যেগুলো বাইরে থেকে এসেছে এগুলো ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে যারা পুলিশ বাহিনী বা যারা এগুলো ব্যবহার করেছে তাদের বিচার কি একইভাবে হবে, নাকি যারা মানুষ হিসেবে পারপেট্রেট করেছে তাদের আলাদাভাবে বিচার হবে? এই অস্ত্রগুলো আমি বলছি যে ওই অস্ত্রগুলো সাধারণ মানুষ এই পুলিশের কাছে কী করে বেরোবে। ঠিক একটি হোলিস্টিক ইনভেস্টিগেশন দরকার। যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো সাধারণত আমাদের কোনো বাহিনীর কাছে থাকে না। এই জন্য উনি বলেছেন যে একটা হোলিস্টিক ইনভেস্টিগেশন দরকার। যদিও উনি কিছুদিন পরেই তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে অন্য মন্ত্রণালয়ে যেতে হয়েছে। আপনারা কি দেখেছেন এবং আপনারা কি মনে করছেন এই বিষয়ে? দেখুন, যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে এগুলো মারণাস্ত্র, কিন্তু এই মারণাস্ত্র কার কার কাছে আছে কি নাই সেটা আমাদের তদন্ত করে আমরা বের করবো। কিন্তু আপাত দৃষ্টিতে প্রত্যেকটা ভিক্টিমের বক্তব্য থেকে এটা ক্লিয়ার হয়েছে, তারা খুব ক্লিয়ার ভাষায় বলেছেন যে পুলিশের কাছে চাইনিজ রাইফেল ছিল, চাইনিজ রাইফেল একটা মারণাস্ত্র। এখন প্রশ্ন আসতে পারে যে পুলিশের কাছে তো মারণাস্ত্র চাইনিজ রাইফেল থাকার কথা, হ্যাঁ ছিল পুলিশের কাছে, এটা যাওয়া উচিত ছিল কি ছিল না সেই প্রশ্ন তো সরকার সেটার জবাব দেবে। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কাছে চাইনিজ রাইফেল ছিল। তাহলে আপনারা যখন মাঠে ময়দানে রিপোর্ট করেছেন আপনারা শুনতে পেয়েছেন এই চাইনিজ চাইনিজ গুলি করে দে, সিআর ফায়ার কর, সিআর ফায়ার কর, সিআর মানে হচ্ছে চাইনিজ রাইফেল। এই জাতীয় বক্তব্য পুলিশের বিভিন্ন জায়গা থেকে ক্লিয়ার হয়েছে এবং পুলিশের কাছে চাইনিজ রাইফেল এই মুহূর্তে আছে, আপনারা এখনও গেলে দেখতে পাবেন। কিন্তু পুলিশকে চাইনিজ রাইফেল দেওয়ার যে সিদ্ধান্ত কতদিন আগে হয়েছিল এবং কে সেটা প্রথম দিয়েছিল সেটা বের করার বিষয় আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কাছে চাইনিজ রাইফেল আছে এবং তারা সেটা এই ছাত্র জনতার অভ্যুত্থান দমনের সময় মানবতা বিরোধী যে অপরাধ তারা সংগঠিত করেছে সেই সময় এই অস্ত্রের ব্যবহার হয়েছে, যার প্রমাণ আমরা আহতদের দেহে, তারপরে অপারেশন থিয়েটার থেকে বের করা বুলেটে এবং অন্যান্য যে সমস্ত প্রমাণাদি আছে, আহতের ধরন, তারপরে নিহতদের যা শরীরে যা কিছু চিহ্ন আছে সব কিছু থেকে এটা নিশ্চিত হওয়া উচিত। যে তাদের আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই যে পুরো ইনভেস্টিগেশন শেষ করে এবং আপনাদের যে আনুষ্ঠানিক কার্যক্রম বিচার শুরু হওয়ার আগে সেই সমস্ত শেষ করে বিচারিক প্রক্রিয়া শুরু হতে কোনো একটা টাইম ফ্রেম দেওয়া যায়, ধারণা দেওয়া যায় যে এরকম সময় লাগতে পারে? এই মুহূর্তে কোনো টাইম ফ্রেম দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আপনারা সবাই বুঝেন যে আদালতটা এখনও গঠন হয়নি। তদন্ত সংস্থার প্রাক্তন যারা ছিলেন তাদের মধ্যে 6 জন মাত্র তদন্তকারী কর্মকর্তা এখন ফাংশন করছেন, অনেক বেশি তদন্তকারী কর্মকর্তা দরকার। প্রসিকিউশনে অন্তত 20 থেকে 25 জন প্রসিকিউটর দরকার। আমরা মাত্র এখন পর্যন্ত 5 জন নিয়োগপ্রাপ্ত হয়েছে, 4 জন যোগদান করেছেন, একজন এখনও আজকে হয়তো যোগদান করতে পারেন তিনি। এর বাইরে যে এভিডেন্স কালেকশনের বিশাল ব্যাপার রয়েছে সেই বিষয়গুলো সমাপ্ত না করে ট্রায়ালের ব্যাপারে কোনো টাইম ফ্রেম ঘোষণা করা যাচ্ছে না, এটা টু আর্লি। এটা এই ব্যাপারে মন্তব্য করার জন্য সময় হলে আমরা আপনাদেরকে একটা গাইডলাইন দিতে পারবো। আরেকটা যে কাজটা বিষয়ে গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে লাইভ যে সমস্ত আলামত আছে সেগুলোকে যতদূর সম্ভব সংযুক্ত করা এবং সেগুলোকে আমাদের তারই অংশ হিসাবে আমরা সিএমএইচি কম্বাইন্ড মিলিটারি হসপিটাল সেটাতে আমরা গিয়েছিলাম। আমরা সেখানে গিয়ে দেখলাম টোটাল 1227 জন রোগী সেখানে চিকিৎসা নিচ্ছেন, সার্জারি হয়েছে 341 জনের। এখন পর্যন্ত আজকে পর্যন্ত সেখানে রোগী ভর্তি আছে 133 জন। এখানে ক্রিটিক্যাল রোগীগুলো দিয়েছেন, তাদের অনেকেই মেরুদণ্ডে গুলি লেগেছে, বুকে গুলি লেগেছে, মাথায় গুলি লেগেছে। খুব ইন্টারেস্টিং একটা তথ্য আমরা পেয়েছি আজকে, একজন রোগীর পিঠ থেকে যে গুলিটা অপসারণ করা হয়েছে সেটা একটা বড় ভুলের যে ছবি আমার কাছে আছে, আমরা দেখাবো। একটা সামরিক বাহিনী যে বন্দুক ব্যবহার করে সেই বন্দুকের গুলি। আমরা হসপিটালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তাদের কাছে বলেছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত যত রোগী তাদের কাছে এসেছেন, যারা চিকিৎসা নিয়েছেন, যারা মারা গিয়েছেন এবং যারা এখন চিকিৎসাধীন আছেন, যারা চিকিৎসা নিয়ে চলে গেছেন, প্রত্যেকের সমস্ত ডাটা তথ্য, তাদের কী ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে সেগুলো এবং তাদের চিকিৎসার প্রমাণপত্র, যে সমস্ত গুলি বের করা হয়েছে অপারেশন করে সেই সমস্ত গুলি আলামত হিসাবে এগুলো আমরা চেয়েছি
এগুলো আজকে যেহেতু আমাদের ফুল সুইং তদন্ত সংস্থাকে জানাতে পারেনি, পরবর্তী সময়ে তারা গিয়ে এই আরামগুলো সংরক্ষণ করে নিয়ে আসবেন, সিজ করে নিয়ে আসতে হবে। সিএমএইচ কর্তৃপক্ষ আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করছেন, ভবিষ্যতেও তারা করবেন, এটা আশ্বস্ত করছেন। আজকে বিশেষভাবে আমরা যেটা বলতে চাই, আমাদের প্রসিকিউশনের পক্ষ